সুপ্রিয় দর্শক, সবাই ভালো আছেন আশা করি। এখনো পর্যন্ত সবাই নিরাপদে আছেন এমনটি আশা করছি। এই মহাদুর্যোগের সময়ে সারা পৃথিবী যখন চিন্তিত, আতঙ্কিত, তখন আর আমরা এর থেকে ব্যতিক্রম থাকতে পারি না। তবু আমরা স্বপ্ন দেখি, আমরা আশা করি যে আবার সুন্দর সময় আসবে, আবার আমরা আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাব, খুব কাছাকাছি আসতে পারবো, খুব নিজের করে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারবো। বন্ধুরা, আমরা শুধু একটি জিনিস সবাই বলছে যে একটি জিনিস যেন আমরা মেনে চলি, সেটি হচ্ছে পরস্পর দূরে থাকা, নিরাপদ দূরে থাকা এবং সামান্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন গরম পানি দিয়ে গড়গড়া করা, গরম পানি খাওয়া, লেবু পানি খাওয়া, এই যে খুব সামান্য কিছু জিনিস, সিজনাল ফল ফ্রুট খাওয়া, আমাদের ইমিউনিটি সিস্টেমটা যেন ভালো থাকে, সেই জিনিসটি আমরা যেন মেনে চলি। আশা করি করোনা আমাদের কিছু করতে পারবে না। আমরা নিয়ম মেনে চললে করোনা অবশ্যই আমাদেরকে ভয় পাবে। বন্ধুরা, গতকাল আপনাদের সঙ্গে আমি লাইভে এসেছিলাম যে এই করোনার সময়ে আমরা যেমন চিন্তিত, আতঙ্কিত, আবার পরিবারের সঙ্গে একত্রে আছি, আর আমরা যারা সৃজনশীল মানুষ তারা কিছু কিছু সৃষ্টি করছি বা নিজের সৃষ্টিকে নাড়াচাড়া করছি, অন্যের সৃষ্টিকে নাড়াচাড়া করছি। যারা কবিতা লিখছি তারা কবিতা নিয়ে কাজ করছি, যারা গল্প লিখছি, উপন্যাস লিখছি, তারা সেগুলো নিয়ে কাজ করছি। কেউ কেউ লাইভ প্রোগ্রাম করছে, কেউ কেউ ভিডিও প্রোগ্রাম করছে, চিন্তার বিনিময় করছে। সব কিছুই আসলে আমাদের সময়টাকে সুন্দর করে তুলছে। আসলে এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে আমাদের যারা নাকি অসহায় তাদের পাশে দাঁড়ানো, যারা নাকি লজ্জায় নিজের অভাবের কথা, দুঃখের কথা বলতে পারছে না, সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়ানো। তো বন্ধুরা, আমি একটি ঘোষণা দিয়েছিলাম যে আমি আমার সর্বনামের সুখ দুঃখ বই থেকে কিছু কবিতা আপনাদেরকে শোনাবো। আমরা সর্বনামের সুখ দুঃখ নিয়ে আজকের সন্ধ্যাটা কাটাবো। কালকেও আমি সর্বনামের সুখ দুঃখ থেকে কবিতা পড়েছি। আমি বলেছিলাম যে সর্বনামের সুখ দুঃখ আমার অতি প্রিয় একটি বই, 2019 সালে বেরিয়েছিল। বইটি প্রকাশ করেছিল ইত্যাদি গ্রন্থ প্রকাশ। সেই বইটি আমার আলোর মুখ দেখেনি এবং সেখানে অসম্ভব কিছু ভালো লাগা কবিতা আমার আছে, এবং আমি এই সমাজে যত রকমের মানুষ আছে তাদের কিছুটা অংশ আমি ধরতে চেষ্টা করেছি। আমার সারা জীবনে দেখা অভিজ্ঞতা আমি আমার এই বইতে কাজে লাগিয়েছি। সেখানে 4-5 ফরমার এই বইটিতে আমি এই ক্যারেক্টারগুলোকে ধরে ধরে কাজ করেছি এবং সেগুলো বিচিত্র রকম। আমার সেই অভিজ্ঞতা কবিতার মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা, আমি শুরুতেই একটি কবিতা পড়ব। সর্বনামের সুখ দুঃখ বইটি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই বইটি ফ্রান্সিস বেকনের একটি চিত্রকর্ম অবলম্বনে প্রচ্ছদটি করেছে আদিত্য অন্তর ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক এবং জহিরুল আবেদিন জুয়েল, ওরা দুই বন্ধু যৌথভাবে এই প্রকাশনাটি করে। তো ফ্রান্সিস বেকনের এই চিত্রকর্মের সঙ্গে আসলে আমার বইয়ের কবিতাগুলোর বেশ মিল রয়েছে, যে কারণে এটি বেছে নেওয়া। তো প্রচ্ছদটি আমার খুব পছন্দ হয়েছে, আর কবিতাগুলো আপনাদের কেমন লাগবে সেটি আপনাদের ব্যাপার। তা আমি কবিতা পড়ছি। আমি শুরুতেই যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে গোর্খদুক। এই মুহূর্তে আপনারা জানেন যে সারা পৃথিবীতে এত এত লাশ, এত এত মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। হঠাৎ যে তরতাজা প্রাণটি আমাদের সামনে থেকে চলে যাচ্ছে, এটা আমাদের ভাবনায়ও আমরা আনতে পারি না, আমরা কল্পনাও করতে পারি না যে তার মৃতমুখ আমরা দেখব। সেই প্রিয় মানুষগুলো দেখা যাচ্ছে তার দাহ করবার জায়গা নেই, বা তার
কবরস্থ করবার জায়গা নেই। এমনও আছে একই পরিবারের 2জন 3জন করে মানুষ মারা গেছে, তারা ঘরের মধ্যে পড়ে আছে, তাদের লাশগুলো দাফন হচ্ছে না, পুলিশ এসে তাদের লাশ নিয়ে যাচ্ছে। সারা পৃথিবীর চিত্র এটা। সেখানে এই গোরখোদক একটি চরিত্র, সে কখনো চায় না যে গোরস্থানে লাশ আসুক এবং সে সেই লাশের সেই লাশকে সমাধিস্থ করুক। সে আসলে এমন একটি অস্বস্তিকর পেশায় কাজ করে যা তার আসলে শুধু জীবিকার জন্যই করে, আর কোনো কারণে সে করে না। এই গোরখোদক আজকে এক কঠিন সময় পার করছে। এই গোরখোদকের সেই যে লাশ দাফনের প্রতি অনীহা, তা যেন তীব্রতর হচ্ছে এবং সে যেন এক অন্য পৃথিবীতে চলে গেছে আজ। যাই হোক, আমি এই কবিতাটি লিখেছি এই মহামারীর আগে। এই গোরখোদক কবিতাটি আসলে কি বলেছি আমি সেটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। গোরখোদক। আলাউদ্দিন গোরখোদক একটি একটি কবর খোঁড়ার পর সারা রাত নিজের জন্য স্বনির্মিত কবরেই ঘুমিয়ে থাকে। তার দেহখানা আলনায় ঝুলিয়ে দেয় আর আত্মাটাকে খুলে রেখে কবরের দরজা ভেজিয়ে দেয়। গোরস্থানে আলাউদ্দিন এক স্বনামখ্যাত ডাক। তার মুখ ভর্তি ছোট বড় কাচের আসবাব, বুক ভর্তি রাজপথ এবং চোখ ভর্তি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার বিস্তৃতি। সকলের চোখ ফাঁকি দিয়ে আলাউদ্দিন যা করে, কখনো কাকতারুয়া, আবার কখনো বাঘের চামড়ায় ঠেকে নিজেকেই দাঁড় করিয়ে দেয় গোরস্থানের মূর্তিমান আতঙ্ক করে। আর ভাবে মনে মনে, পৃথিবীতে দৈর্ঘ্যকে প্রস্থ আর প্রস্থকে দৈর্ঘ্য বানানো গেলে এই প্রকার মনুষ্য আতঙ্ক একদিন মানুষের প্রস্থানকেও প্রতিরোধ করার শক্তি যোগাবে। অভিধান থেকে ইতিহাস গোরখোদক শব্দটি কোথাও থাকবে না আর। হঠাৎ চিৎকার করে কবরের ভেজানো দরজায় লাথি মেরে দেখে কে যেন তার খুলে রাখা পুরনো আত্মাটি হাতিয়ে নিয়ে গেছে এবং নিজেকে আবিষ্কার করে একটি নতুন আত্মার মুখোমুখি। আলাউদ্দিন গোরখোদক অভিধাটি আজকাল কেউ ব্যবহার করে না আর। বন্ধুরা, আমি কালকে বেশ কিছু কবিতা আপনাদেরকে শুনিয়েছি, সেগুলো বাদ দিয়ে আমি আজকে আর কিছু কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। সবই আমার এই সর্বনামের সুখ দুঃখ বই থেকে নেওয়া। কবিতা শিরোনাম সমর্পিতা অলঙ্ঘ স্তুতি যার। প্রতিটি কবিতাই একটি একটি ব্যক্তির নামে আছে। তিনি নারী হন, পুরুষ হন, যেই হন কেন না কেন, এক একটি চরিত্রকে ধারণ করে লেখা। জানেন যে আমাদের সমাজে অসংখ্য চরিত্র আছে। সাবলীল শূন্যতায় একদিন দাঁড়িয়ে পড়েছিল সমর্পিতা। সাবলীল শূন্যতায় একদিন দাঁড়িয়ে পড়েছিল সমর্পিতা। এবার তাকে ছো। তাকে সাকো পরিবারের একজন বলে ভাবো তো দেখি। অথচ তার নিঃশ্বাসের উচ্চতায় দাঁড়িয়ে পড়েছিল অবিশ্বাস্য যুদ্ধ চরাচর। রাজপ্রাসাদ থেকে ছুটে এসেছিল প্রমোদ গুঞ্জন। মিছিল থেকে বেরিয়ে পড়েছিল জন্মান্ধ বুলেট এবং পর্যটন ফেলে উড়ে এসেছিল পৃথিবীর প্রসিদ্ধ খদ্দের। সমর্পিতা তার আঙুলের অগ্রভাগ থেকে টেনে যে ভূমি ও শূন্যতার ভেতর সাংঘর্ষিক পরম্পরাগুলো ছড়িয়ে দিয়েছিল, আজ তাতে বাজার বসেছে। আজ তাতে বিকিকিনি হচ্ছে কূটনৈতিক ইশতেহার থেকে দীর্ঘকালের লালিত পরম বিশ্বাস। সমর্পিতার মহারাত্রিক আস্থায় যখন চন্দ্রালোক ঘেমে উঠেছিল, কাশবনের প্রান্ত ধরে টানতেই বেরিয়ে পড়েছিল চিরচেনা রাষ্ট্রের হার মজ্জা খুলি। সমর্পিতা অন্য কোনো দৃঢ়তায় বসতি নির্মাণের আগেই
দেখতে পেয়েছিল নাবিক, নির্মাতা কিংবা পর্বতারোহী, তারা কেমন একই গায়ের বসতি। আজ তাকেই নিবেদিত ক্রোড়পত্রে কি সব অলঙ্ঘ স্তুতি রচনা করেছে। বন্ধুরা, আমি এই পোস্টটি দেওয়ার পর যে আমি কবিতা পড়ব, তো দুজন আমার খুব স্নেহভাজন এবং বন্ধু, আমার খুব শুভাকাঙ্ক্ষী, একজন শাহিন চাষি আর একজন আশরাফুল ইসলাম, দুজনই কবি। তারা আমাকে অনুরোধ করেছেন যে আমি যেন বাজিকরের মৃত্যু কবিতাটি পাঠ করি। আমি অবশ্যই সেই কবিতাটি শোনাবো। বাজিকরের মৃত্যু এই বইয়ের মধ্যেই আছে। তার আগে আমি একটু ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি। আমার এই কবিতাটির চরিত্র হচ্ছে সরফরাজ। সরফরাজ সোম একটি চরিত্র। তো কবিতাটির শিরোনাম সরফরাজ সোমের পরিভ্রমণ। আন্দালুসীয় হাওয়ায় গভীরতর ঘুমের দৈর্ঘ্যপ্রস্থ ছিঁড়ে স্বভাষায় ফিরে এসেছে সরফরাজ সোম। আন্দালুসীয় হাওয়ায় গভীরতর ঘুমের দৈর্ঘ্যপ্রস্থ ছিঁড়ে স্বভাষায় ফিরে এসেছে সরফরাজ সোম। এখন সড়কের ঢালে ঝুঁকে আসা সূর্যাস্তের রঙে সফল প্রজননকৃত ফড়িংয়ের ডানায় উড়িয়ে দিয়েছে সংসার, এবং স্বভূমির প্রতি দর্থহীন প্রেমের গভীর থেকে গভীরতর তলদেশ খুঁড়তে খুঁড়তে যে সকল প্রত্ন সম্পদের প্রভায় হঠাৎ ঝলসে উঠেছিল, বিস্ময় অতীত থেকে অতীতের প্রলম্বিত রোদে অন্ধকার গৃহকোণগুলো ভেসে উঠেছিল প্রজন্মান্তরের স্বর্ণোজ্জ্বল ধারায়। আজ যখন নতুন কোনো প্রত্ন পাথরের পিঠে প্রথমত ধ্যানমগ্ন ও অবকাশের ভাষা গচ্ছিত রেখে চারিদিকে ছড়িয়ে দিয়েছে পুনরুদ্ধারিত বিশ্বাস, কেউ একজন অধিবিদ্যকের ধারা হ্যাচকা টানে বিশ্বাসের মুন্ডু থেকে ছিঁড়ে গুড়িয়ে দিয়েছে সংকলিত দীর্ঘ অবলোকন। অদম্য পরিভ্রমণ তাকে ইতিহাস প্রাচীন কোনো অত্যাশ্চর্য উদ্ভাবন পাশে দাঁড় করিয়ে দিলে নিজেই নিজেকে আবিষ্কার করে হাসপাতালের নিবিড় প্রজ্ঞায়, এবং রোগশয্যার প্রাঙ্গণ জুড়ে প্রকাণ্ড ইউক্যালিপটাস ও ঝাউ গাছের দোদুল্য রং মুহূর্ত ছড়িয়ে দিয়ে পুনরায় মিলিয়ে যেতে নিতান্ত জেগে ওঠে শীর্ণ কিছু ফুলের কঙ্কাল। সরফরাজ পুনরায় নীল নদের উদ্ভাসিত চাঁদ ছুঁয়ে দেখতে গেলে তার বুড়ো হয়ে আসা হাড়ের মর্মরে কেঁপে ওঠে আন্দালুসিয়ার সামুদ্রিক বাতাস, এবং তাকে গ্রেপ্তার করে তিতির ও মৌবন উৎপাদন কেন্দ্রে স্বাস্থ্যকর সংশোধন হেতু নিয়োগপত্রে বসিয়ে দেয় স্বদেশ গোত্র পরিচয়হীন এক অন্ধ আশ্চর্য সামুদ্রিক জাহাজ। আরেকটি কবিতা, এটির শিরোনাম দীপান্বিতা এক রহস্য সীমায়। দীপান্বিতা একজনের নাম, দীপান্বিতা এক রহস্য সীমায়। দীপান্বিতা, এবার চাও তো এইসব জড়তত্ত্বতা অশোক পাতার ঘুমে আমরাও মিলিয়ে নিতে পারি। দীপান্বিতা, এবার চাও তো এইসব জড়তত্ত্বতা অশোক পাতার ঘুমে আমরাও মিলিয়ে নিতে পারি। তোমার জন্য প্রেরিত অমিত্রাক্ষর জ্ঞানে যে দীর্ঘ অবকাশ ভাষা, তা এই জ্বরের ঘরেই রচিত হয়েছিল। আর দীপান্বিতা দীর্ঘ হিমযুগ থেকে পত্র পাঠালো যে সুবর্ণগিরিতে বিশ্বদেবের উপাসনাহীন কি করে আজকের সূর্যাস্ত রচিত হলো। আর দীপান্বিতা দীর্ঘ হিমযুগ থেকে পত্র পাঠালো যে সুবর্ণগিরিতে বিশ্বদেবের উপাসনাহীন কি করে আজকের সূর্যাস্ত রচিত হলো। দীপান্বিতা
ব্যক্তিগত সনেট সমগ্রে অবিশ্বাস্য চিত্রকল্পময়। তার একটি একটি মাত্রা ও ধ্বনি হিমালয় তটে ধ্যানমগ্ন কালে ঋষিদের আঙুলের অগ্রভাগ ছিঁড়ে সমুদ্রে মিলিয়ে যায়। দীপান্বিতা অনমনীয় দেবতালয়ের এক অর্ঘ্য মহীয়সী সমা। তাদের প্রমোদ গুঞ্জরণ থেকে গন্ধর্ব আজ ব্যাকুল হয়েছে যে এবার গায়ত্রী মন্ত্রে মিলতেও পারে দীপান্বিতার সকল রহস্যপানা। বন্ধুরা, আমাদের জীবন সত্যি বিচিত্র। আজ আমি জীবনের প্রায় 50টি বছর অতিক্রম করেছি। আমি ছোট্ট একটি গ্রাম থেকে বেড়ে উঠে 30 বছর ধরেই ঢাকায় বসবাস করছি। তো আমার জীবনের সবচেয়ে মহার্ঘ অভিজ্ঞতাগুলো ঠিক ঢাকায় আসার আগের জীবনেই বেশিরভাগ প্রত্যক্ষ করেছি। আমি দেখেছি অনাহারী মানুষ, অর্ধাহারী মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, জেলে, বেদে সব ধরনের মানুষ আমি দেখেছি। আমার পাশ দিয়ে বয়ে গেছে কুমার নদ, আমার বাড়ির গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কুমার নদ। মাঠের পর মাঠ জমি চাষ করেছে কৃষক। বেদেরা নৌকা নিয়ে নদীর জল ফুরিয়ে গেলেও তারা ঘাটে নৌকা পেতে নানা রকম কাজ করেছে। বাত খসাই, সীমা লাগাই, সাপ খেলা, এই সমস্ত খেলা খেলেছে। তো জেলেদের জীবন নিয়ে আমার একটি কবিতা। এই জিনিসটি আসলে আমার জীবনের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতাই বলতে পারি। সুভদ্র মাঝি, জল শুধু বিষণ্ণ রঙিন। একটা জেলে, সে সারা রাত মাছ ধরে। সে তার বাসায় যে সন্তান থাকে তারা আসলে কি পায় বা তাদের জন্য তিনি কি নিয়ে আসতে পারেন, তাদের স্বপ্ন তিনি কতটুকু পূরণ করতে পারেন, কতটুকু পারেন না, এবং শেষ পর্যন্ত কি ঘটে সেটি এই কবিতাটির মধ্যে আপনারা দেখতে পাবেন। সুভদ্র মাঝি, জল শুধু বিষণ্ণ রঙিন শিরোনাম। সুভদ্র মাঝি খেয়া পারাপার কালে চিরদিন কোমরের সুতোয় ঘাটে বেঁধে নিতেন নাও। সুভদ্র মাঝি খেয়া পারাপার কালে চিরদিন কোমরের সুতোয় ঘাটে বেঁধে নিতেন নাও। আর মধ্যরাতে পারাপার সাঙ্গ হলে প্রকাণ্ড তরী কোমরে ঝুলিয়ে ঘরে ফিরে আসতেন নিশ্চিন্তে। তখন নৌকোর খোলে বাড়ির শিশুরা ঝাঁপিয়ে পড়ে কেউ খুঁজে পেত নাও বাঁধার কাছি, আর কেউ খুঁজে পেত খরস্রোতার জলে তীব্র বৈঠার ঘাই। এবং চোখ ডলে ডলে কেউ বাবা, কেউ মায়ের আদরে ঘুমিয়ে গেলে নায়ের গভীরে শুরু হয়ে যেত শোল, পাঙ্গাস আর রুই কাতলার দুরন্ত উচ্ছ্বাস। এবং ধরতে গেলেই শোলেরা হাঙর আর রুই কাতলা আইর, কখনো কুমির, কখনো শুশুক হয়ে ঘরে এসে লাফিয়ে বেড়াত। এবং নৌকোর মাচায় কত কি সন্দেশ, খাজা, মুড়ি মুরকি, বাহারি পণ্য, নতুন জামা, শখের খেলনা, ধূপধাপ আশ্রে পড়ত সারা রাত। ফলে তাতে প্রতিবেশীর ঘুম ভেঙে গেলে হ্যাচকা টানে সুভদ্র মাঝি দড়ি সমেত পুনরায় ফিরে যেতেন ঘাটে। এবং এই বিষণ্ণ ভোরে মা ও শিশুরা বারবার সারাদিনের অপেক্ষার প্রস্তুতি নিতেন। এবং আবার মধ্যরাতে এলে বাবা ফিরে আসতেন কোমরের সুতোয় প্রকাণ্ড নৌকা ঝুলিয়ে। একবার প্রকাণ্ড ঝড়ে সুতো ছিঁড়ে খরস্রোতে নৌকো ভেসে গেলে বাড়ির শিশুরা জলস্রোতে ঝাঁপিয়ে পড়েছিল। এবং দীর্ঘদিন পর যথারীতি ভেসে উঠেছিল অন্য কোনো মিন জন্মের ভোরে। সেই থেকে আজ সুভদ্র মাঝি জলের দিকে অপলক চেয়ে কোমরের সুতোয় গাব মেখে যান এবং উঠোন ধুয়ে লেপে পুছে প্রকাণ্ড তরীর অপেক্ষায় থাকেন মা। পড়ছি
বাজিকরের মৃত্যু আপনাদের অনুরোধ করা কবিতাটি, এটি একটি সত্যি মর্ম ছুঁয়ে যাওয়া একটি কবিতা। বাজিকর কত রকমের বাজি দেখান, শুধু তো জীবনের তাগিদেই। আসলে আমরা অনেক কিছু বলি, এই যে ছোট ছোট পেশার মানুষগুলো, তাদেরকে আমরা নানা ভাষায় নানাভাবে তিরস্কার করি, এটা করে সেটা করে। আসলে কি তাদের জীবনযাত্রার মান খুব একটা উন্নত হয়? তারা কি অট্টালিকায় থাকতে পারে, গাড়ি ব্যবহার করতে পারে, 3 বেলা পেট পুরে খেতে পারে, চকচকে ত্বক নিয়ে হাঁটতে পারে? আসলে পারে না। তাদের জীবনটা আসলেই করেই, এই চেয়ে চিনতে বা পরিশ্রম করেই কিন্তু তারা জীবনটা ধারণ করেন, কোনো রকম বেঁচে থাকেন। তো এই বাজিকর এও এমন একটি পেশা যেটি নাকি তিনি তার সন্তানের মুখ এবং নিজের পেটের কথা চিন্তা করেই এই পেশাটি বেছে নিয়েছেন। এরকম অজস্র পেশা আছে যাকে আমরা সম্মান করি, আমাদের আসলে মোটেও তাদের প্রতি অবজ্ঞা বা তাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয়। বাজিকরের মৃত্যু। আগুন নিয়ে আমি খেলছি বাজিকরের খেলা, বাজিতেই উড়ে এসেছে এই খেলার সমূহ প্রস্তাবনা। আগুন নিয়ে আমি খেলছি বাজিকরের খেলা, বাজিতেই উড়ে এসেছে এই খেলার সমূহ প্রস্তাবনা। এত এত দর্শক, যারা কেউ বাজার থেকে ফিরছে, কেউ বাজারে আসছে, আর মধ্যবর্তী ব্রিজের ছায়ায় জ্বলন্ত উনুনের উপর নিজেকে শুইয়ে দিয়ে উৎসুকের পকেটের দিকে বাজিকর ছুঁড়ে মারছে আগুনের গোলা। কেউ পেট ভর্তি ক্ষুধা, কেউ গা ভর্তি জন্মদাগ বিছিয়ে নিয়ে হাউমাউ করে কাছে। কেউ আবার রেল লাইনের স্লিপার ধরে টানতে টানতে তুলে দিচ্ছে যানবাহনের সুবিন্যস্ত প্রাচীন কেচ্ছায়। এইসব প্রান্ত পেশাজীবী, যারা প্রত্যেকে আমার বাজিতে বিমুগ্ধ হয়ে সন্ধে নাগাদ সঞ্চয়ের সিংহভাগ সোৎসাহে সমর্পণ করে যায়, আর তাদের উৎসাহ সমেত বাজার শুরুর প্রাক্কালে ব্রিজের ছায়ায় উনুনের উপর আমাকে চলতে দেখে যায়। তারা তো প্রত্যেকে খোঁজে বাজিকরের তুমুল দোতনা। যারা আমার জীবিকা বৃত্তি হাত যশ নিয়ে সন্দেহ জ্ঞাপক এটা ওটা বলাবলি করে, তাদের সুললিত গায়ে দাও দাও আগুন লাগিয়ে প্রতিশোধের খেলায় কি এক উন্মাদনা গোপনে নিভিয়ে রাখি রোজ। তবু পরক্ষণে দেখি নদীতে ঝাঁপিয়ে পড়ে কি করে জীবন বাঁচাতে মরিয়া মানুষ ভেসে উঠছে অন্য কোনো কূলে। আর আমি নিতান্ত বর্ষণে শুনতে পাই না আমাকে ঘিরে স্ত্রী পুত্র পিতা কন্যার ব্যর্থ আহাজারি। আমি আপনাদেরকে আর ছোট দুটি কবিতা শোনাবো। এই দুটি কবিতা একটু অন্যরকম। ডোন্ট বি সিলি, এটিএম ফখরুজ্জামান কবিতাটির শিরোনাম। ডোন্ট বি সিলি, এটিএম ফখরুজ্জামান। ধন্যবাদ জাফর ভাই, তিনি বলেছেন কবিতাগুলো প্রায় পড়ি শ্রীমঙ্গলের শয্যার পাশে আপনার বই প্রয়োজনীয় ও আনন্দের। যাও, আমি আসলে লেখাগুলো খুব একটা মনোযোগ দিয়ে দেখছি না, তখন আমি পড়ায় মগ্ন আছি। হ্যাঁ, ডোন্ট বি সিলি, এটিএম ফখরুজ্জামান। ফখরুজ্জামান ডাবের মতো মুখ বুজে চুপচাপ আকাশে বসে পৃথিবীতে কিছু বাস রিকশার মালিক বনে যান। ফখরুজ্জামান ডাবের মতো মুখ বুজে চুপচাপ আকাশে বসে পৃথিবীতে কিছু বাস রিকশার মালিক বনে যান। যখন ঝড় আসে ব্যক্তিগত যানে চেপে সমুদ্রের ঢেউয়ে ভেসে ওঠেন তিনি, আর সৈকত জুড়ে অজস্র ডাব বিক্রেতার জন্ম ইতিহাস টেনে সমুদ্রে নামিয়ে আনেন। ফলে ইতপূর্বে যারা ডাবের মুখ কেটে সুস্বাদু জল বের করে ডাবের রহস্য সীমা ভেদ করেছিলেন,
এখন নিজেরাই তারা সমুদ্রের গভীর রহস্যে ডুবে হাবুডুবু খান। এটিএম ফখরুজ্জামান একবার আকাশে উঠলেই তার মুখখানা অজস্র ডাবে রূপান্তরিত হয়ে তৃষ্ণার্তদের গভীর প্রার্থনায় নেমে আসেন। আর তাকে ছুতে গেলেই আরও আকাঙ্ক্ষায় লীন হতে হতে মিশে যান সমুদ্র ছায়ায়। এখন পৃথিবীতে তার বাস রিকশার উর্বর প্রজনন ক্রিয়ায় মুছে যেতে থাকে স্মৃতিহীন মানুষের প্রাচীন আবাস। ফলে কেউ কেউ স্মৃতি আর কেউ আবাসন ফিরে পেতে হা হয়ে তাকিয়ে থাকেন আকাশ ও সমুদ্র সীমায়। এটিএম ফখরুজ্জামান একবার মুখ খোলেন তো সহস্র বছর ভেসে বেড়ান সমুদ্রের মাটি ও মৃদঙ্গ মুদ্রায়। কেউ কেউ লিখেছেন আরো কবিতা পড়ার জন্য, ভালো লাগছে, আরো কবিতা শুনতে চান, কিন্তু আমি আসলে খুব বেশি কবিতা পড়বো না। আরেকটি কবিতাই পড়বো আমি। আরেকটি কবিতা পড়বো, আর প্রিভিয়াস থেকে আরেকটি কবিতা আমি আপনাদেরকে, একটি বা দুটি কবিতা আপনাদেরকে আমি শোনাবো প্রিভিয়াস থেকে, গতকাল যারা শোনেননি তাদের জন্য শুধু। এই কবিতাটির নাম হচ্ছে ইভা, দেখতে দেখতে বড় হয়ে ওঠা। আসলে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে কিছু ব্যাপার থাকে, যেমন আমাদের মেয়েরা যখন একটু একটু বড় হতে থাকে, সে কতভাবে যে নিগৃহীত হতে থাকে, কত পর্যায়ে বা কতগুলো পরিস্থিতি তাকে মোকাবেলা করে যে আলোর মুখ দেখতে হয়, সত্যি সেটা বিস্ময়কর। সেটা তার বাবা মা এবং নিকট আত্মীয়রা জানেন, শিক্ষকরা জানেন, এবং সে আরও সবচেয়ে বেশি জানে। তাই এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজ থেকে চিরতরে বিচ্যুত হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এটি হচ্ছে ইভা, দেখতে দেখতে বড় হয়ে ওঠা। এইভাবে দেখতে দেখতে বড় হয়ে উঠল ইভাটা। ইভা যখন তুমুল পুতুল খেলে হাতে পায়ে জঙ্গলের দীর্ঘশ্বাস ঘষে মায়ের সান্নিধ্য পায়, মা তখন শিশুর শরীর থেকে সান্ধ্য কুয়াশা ছাড়াতে ছাড়াতে নিবিড় রক্তাক্ত ক্ষতে বৃষ্টি বাঁচিয়ে যায়। ইভা যখন তুমুল পুতুল খেলে হাতে পায়ে জঙ্গলের দীর্ঘশ্বাস ঘষে মায়ের সান্নিধ্য পায়, মা তখন শিশুর শরীর থেকে সান্ধ্য কুয়াশা ছাড়াতে ছাড়াতে নিবিড় রক্তাক্ত ক্ষতে বৃষ্টি বাঁচিয়ে যায়। পুনর্বার বড় হয়ে ওঠে ইভাটা। ইভা যখন স্কুল ঘরের নির্জনতার ঘাসে ঘাসফুল, কলমি ফুলে, চিনে জোকের প্যাঁচে হঠাৎ নির্গান হয়ে যায়, ইভার মহারাত্রিক চোখে নির্বাক পিতার ভাষা পৃথিবীর আদি মর্জনা হয়ে বাতাসে স্তব্ধ হয়ে যায়। শেষবার বড় হয়ে ওঠে ইভাটা। ইভা যখন মধ্যদিনের দৈর্ঘ্য ধরে টেনে একবার অদৃশ্যে এবং পুনর্বার প্রপঞ্চিত রোদে জাজল্য নক্ষত্র হয়ে আবার মিলিয়ে যায় সমুদ্র ভাষায়, সৈকতে নিস্তব্ধ এক রক্তাক্ত কুসুম বন্ধুর মীমাংসা ছিঁড়ে এলোমেলো অক্ষরের ভিড়ে সহস্র প্রশ্ন হয়ে যায়। চিরকাল বড় হয়ে ওঠে ইভাটা। পৃথিবীর 3 ভাগ জলের অক্লান্ত ঢেউ আর তার করুণ নোনা হতাশায়। বন্ধুরা, আমার নতুন কবিতাগুলো পড়া এখানে শেষ। আমি গতকাল যে কবিতাগুলো পড়েছি সেখান থেকে 2-3টি কবিতা আমি পড়ি, যে কবিতাগুলির প্রতি আমার ভীষণ দুর্বলতা। কালকে যারা শোনেননি, আমি আসলে কথা দিয়েছি আপনাদেরকে, আমার এই সর্বনামের সুখ দুঃখ এই বইটি, এই পুরো বইটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো ফাঁকে ফাঁকে। তো এই বইটি হচ্ছে আমার মাত্র 70-72 পৃষ্ঠার একটি বই আর কি। তার মধ্যে বেশ কিছু কবিতা তো পড়া হয়েই গেল। তো আমি প্রথম কবিতাটি আবার পড়ছি। ওয়াহিদউদ্দিন তালুকদার আমার শিক্ষক, আমার হাই স্কুলের শিক্ষক। সুলতানপুর উচ্চ বিদ্যালয় এবং সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি
ক্লাস 5 পর্যন্ত করেছি এবং পাশাপাশি এটার সঙ্গে লাগোয়া একটি স্কুলের নাম হচ্ছে সুলতানপুর উচ্চ বিদ্যালয়। এই সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মানে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন ওয়াহিদুদ্দিন তালুকদার। তিনি একসময় তার ছেলের সুবাদে আমেরিকায় চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি মারা যান এবং তিনি আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এবং তার চিন্তা চেতনা যে কতটা আধুনিক ছিল এবং কতটাই যে তিনি মুক্তমানা ছিলেন, এই কবিতাটা থেকে আপনারা সেই নির্যাসটুকু পাবেন। ওয়াহিদুদ্দিন তালুকদার আমার শিক্ষক, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ওয়াহিদুদ্দিন তালুকদার। এইভাবে বিশুদ্ধ নামে কখনো ডাকতে পারিনি আগে। এখন মার্কিন মূল্যকে থাকেন। বলে নিই যে কবিতাটি উনি মারা যাওয়ার আগেই আমি লিখেছি, এ কারণে আমি ওই সময়কার ভাষা ব্যবহার করেছি। আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ওয়াহিদুদ্দিন তালুকদার। এইভাবে বিশুদ্ধ নামে কখনো ডাকতে পারিনি আগে। এখন মার্কিন মূল্যকে থাকেন। ছেলের হাতে পাকানো রশিতে ক্রমাগত পাটের সোনালি আঁশ যোগান দিতে দিতে এখন নিজেই তাতে বঙ্কিম হয়ে আছেন। একদিন ঘোর দুর্যোগের কালে গভীরতর ঘুমে তাকে স্বপ্নে দেখেছিলাম। তিনি আমাদের স্কুলের বারান্দা দিয়ে অফ হোয়াইট পাঞ্জাবির শাসন এবং পুরো ফ্রেমের হুঙ্কার পরে হেঁটে যাচ্ছেন, আর ওদিকে হোয়াইট হাউসের সর্বোচ্চ দাম্ভিক ইটগুলো এক এক করে খসে পড়ে যাচ্ছে মাটিতে। এরপর প্রতিটি ক্লাস সেলাই করে করে আঙুল তো নয়, এবার মুখ ভর্তি হাসি উঁচিয়ে বলছেন, আজ আর তোমাদের ক্লাস নিতে আসিনি। ওই যে আকাশে উঠছে পাখি, স্বপ্নের কত যে রং, কোনোটা ধূসর কোনোটা সরল আত্মবিশ্বাসী। যাও, আজকে সবাই পাখি ধরে আনো। আর হই হই করে আমরা সবাই ক্লাস ভেঙে আকাশে উঠতে থাকলাম, আর যত খুশি পাখি ধরে ধরে আবার নক্ষত্রের দিকে হাত বাড়ালাম। হঠাৎ ঘুম ভেঙে গেলে ঘামতে ঘামতে মনে পড়ে গেল একদা তিনি ক্লাস ভর্তি শিক্ষার্থীকে বলতেন, মনে রেখো কিন্তু, নয় উপাসনালয়, সর্বাধিক পবিত্র যেন তোমার বিদ্যালয়। তবে কি আমার শিক্ষক আজ বিদ্যালয় ছেড়ে আমাদেরকে উপাসনালয়ের দিকে হেঁটে যেতে দেখেন? অন্যথা কেন সেই মার্কিন মল্লুক থেকে উড়ে উড়ে এই পাড়া গায়ে অনামী শিক্ষার্থীর স্বপ্নে ঢুকে গেলেন? ভাবতে ভাবতে এটাও প্রতিধ্বনিত হলো। তিনিই তো বলতেন কতবার, হেথা নয় হোথা নয়, যেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সী। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের এই শিক্ষক ওয়াহিদুদ্দিন তালুকদারের মধ্যে একটা বোল্ডনেস ছিল। তিনি এমনভাবে কথা বলতেন, তিনি একটি কথা বললে সমস্ত স্কুলে স্তব্ধ হয়ে যেত। তিনি ক্লাসে এসে তার ডাস্টার অথবা বেডটা বা তার খাতা বা কলমটা টেবিলের উপর রাখলেই একটি পরিবেশ তৈরি হতো যে সবার চোখে মুখে আতঙ্ক, গম্ভীর ভাব। কিন্তু তিনি ছিলেন মনে প্রাণে অসম্ভব স্নেহময়ী, অসম্ভব মমতাময়ী, অসম্ভব পিতৃত্ব তার মধ্যে আমি দেখেছি। এবং সেই মানুষটি আমাদের কেমন সব শিক্ষা দিয়েছেন। এই জীবনে এত বই পড়েছি, এত কিছু করেছি, এত উঁচু উঁচু বই পড়েছি, এখনও আমি তাকে এই আমার আজকের পড়াশোনার সঙ্গে তার সেই মানসিকতাকে আমি মিলিয়ে নিতে পারি। আমি জানি তিনি যখন আমেরিকায় গেছেন, তিনি যখন তার ছেলের কল্যাণে ওখানে গেছেন, তিনি স্বস্তি পাননি, তিনি মোটেও স্বস্তি পাননি। তিনি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সী, তিনি সবসময় বলতেন এবং বলতেন, তোমার বিদ্যালয় হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা, তুমি তোমার বিদ্যালয়কে ভালোবাসো, পড়াশোনাকে ভালোবাসো। এবং তিনি অভিভাবকের বাড়িতে বাড়িতে যেতেন। আমার মনে আছে যে আমার বাবার কাছে গিয়ে তিনি আমি যেন ঠিকমতো লেখাপড়া করি, তিনি আমার বাবাকে গিয়ে বলে আসতেন যে ও খুব ভালো ছাত্র, ওকে আপনি দেখে রাখবেন, আমরা আর কতটুকুই দেখি, ওকে বাড়িতেই বেশি দেখতে হবে।
এইরকম যারাই ভালো ছাত্র ছিল বা একটু কম যারা ছিল তাদের বাড়িতে উনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতেন। সে আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক। কি কি ভাবতেন আমি আশা করি কবিতার মধ্যে কিছুটা হলেও ধরতে পেরেছি। আমি আরেকটি কবিতা শোনাই প্রিভিয়াস থেকে। সেটি হচ্ছে গগন ঠাকুর গণিতক। গগন ঠাকুর গণিতক আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা। আমি আসলে এই চরিত্রটি ধারণ করি আমার ভেতরে। আমি এই চরিত্রটি আসলে মানুষের মধ্যে যেন সৃষ্টি হয়, প্রজন্মের পর প্রজন্ম যেন এরকম চরিত্র আমাদেরকে অনুপ্রাণিত করে, আমি সেই দিকে তাকিয়ে থাকি। আমি লিটল ম্যাগাজিন চর্চা করি, অ্যান্টি এস্টাবলিশমেন্ট চেতনায় বড় হয়েছি এবং এখনও পর্যন্ত আমি প্রচলিত কোনো কিছুকে ভালোবাসি না। অপ্রচল এবং স্বতন্ত্র অভিব্যক্তিকেই আমি শ্রদ্ধা করি। গগন ঠাকুরের মধ্যে আমি সেটি দেখতে পাই। গগন ঠাকুর গণিতজ্ঞ। গগন ঠাকুর গণিতজ্ঞ ছিলেন। লিটল ম্যাগাজিনের দুর্মূল্য খাঁচায় তার নাম জাদুঘরের প্রহরী বেষ্টিত উজ্জ্বল হয়ে আছে। জীবনে প্রথম তিনি ভাষাবিজ্ঞান থেকে নেমে লোকসংস্কৃতির দিকে ঘুরিয়ে দিয়েছিলেন রিকশার চাকা। তারপর নাটক স্মরণের মুখোশের কেনাবেচায় গণিত বিষয়ে সবিশেষ আগ্রহী হয়ে ওঠেন এবং যে কোনো বাহাস কিংবা প্রথম প্রথম কবিতার খাতায় ব্যাকরণ থেকে জফলা কিংবা নৈতিকতা থেকে ওই ফলাগুলো ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিতেন বলে একদা অ্যান্টি এস্টাবলিশমেন্টের কয়েকজন তরুণ কর্মী তাকে গভীর উৎসাহে গ্রেপ্তার করে নিয়ে যায়। বলে, যে কোনো স্কুলিংয়ের নির্জনতায়, জনসভার উত্তেজনা কিংবা কফি হাউজের ছায়ায় সরাইখানার পরাপাট রটিয়ে দিতে পারলেই তবে মুক্তি। কোনোদিন মুক্তি নেননি গগন ঠাকুর, বরং দীর্ঘ কারাবাসকালে অ্যালজাব্রার প্লাসগুলো একদিকে এবং বন্দি জীবনের নিঃসঙ্গতা ও অপ্রাপ্তিগুলো একদিকে রেখে প্রতিদিন ঘুমোতে অভ্যস্ত ছিলেন। একদিন যোগের সঙ্গে ভাগ এবং নিঃসঙ্গতা ও অপ্রাপ্তির সঙ্গে গুণিতকের গভীর শখের দরুন তারা মধ্যরাতে হাত ধরে পালিয়ে চলে গেল। অথচ তিনি প্লাসের সঙ্গে মরালিটি এবং মাইনাস একাকিত্বের সঙ্গে হিউম্যানিটির সমন্বয়গুলো গভীর কাছ থেকে ভেবে এসেছিলেন। গগন ঠাকুর গণিতজ্ঞ ছিলেন, এমতো গাণিতিক সমস্যা জীবনে এটাই প্রথম বলে তার মীমাংসা হেতু নতুন কোনো লিটল ম্যাগাজিনের খাঁচার দিকে তাকিয়ে আছেন। আমি প্রিভিয়াস থেকেই আর একটি কবিতা পড়ে আজকের পর্ব শেষ করে দিব বন্ধুরা। আপনাদের অনেকেরই অনেক কাজ আছে, ধৈর্য যদি খরচা হয়তো অনেকের, তবে কোনো বাধ্যবাধকতা নেই যে কবিতা শুনতেই হবে। কারো একটু ইচ্ছা হলো শুনলেন, কেউ চলে গেলেন, কোনো সমস্যা নেই। আমরা আসলে বা আপনারা যখন কবিতা পড়বেন আমিও আমার মতো শুনব। তো ভালো লাগছে আপনাদের অনেকের উপস্থিতি দেখতে, আমার খুব ভালো লাগছে। আসলে আমি তো আবৃত্তি শিল্পী নই, আমি আসলে যেভাবে লিখি সেভাবে পাঠ করি, এটাকে আবৃত্তি বলি না, এটা হচ্ছে আমার কবিতা পাঠ। আমার ভিতরে যেভাবে কাজ করে আমি সেভাবেই উচ্চারণ করি। এটির নাম হচ্ছে মিশেল ফুকো ও মামুন হুসাইনের চিকিৎসা পদ্ধতি। মিশেল ফুকোকে আপনারা চেনেন যে তিনি যৌনতা, উন্মাদনা এসব নিয়ে খুব কাজ করেছেন পশ্চিমে, এবং মামুন হুসাইন একজন মনোচিকিৎসক এবং অসম্ভব পাওয়ারফুল একজন কথা সাহিত্যিক। আমার খুব প্রিয় মানুষ, ফুকো আমার খুব প্রিয় মানুষ। মিশেল ফুকো ও মামুন হুসাইনের চিকিৎসা পদ্ধতি। মিশেল ফুকো পাগলাগারদের বৃত্তান্ত বলছেন। তার প্রতিটি অস্থিসন্ধির প্রলাপ ভিসুভিয়াসের উত্তপ্ততায় মুহূর্তে ছড়িয়ে পড়ে অকৃত্রিম অনুরাগী কুলে। পাশ্চাত্য যৌনতার উন্মুক্ততা ও অবদমন বিষয়ক তর্ক কিংবা
স্বভাব মনোবিকলনকালে যখন তিনি হেঁটে হেঁটে আমাদের মধ্যরাত্রিক চেতনার উদ্যান জুড়ে বসিয়ে দেন মীমাংসা, আমরা কি তখন ততটাই প্রলাপ মুখর গভীর তন্দ্রায়? কিংবা আমাদের প্রতিদিনের কারাগারের অবিশ্বাস্য বোঝাপড়ায় যখন মিশেল ফুকো দাম্পত্যে, প্রেমে, রান্নাঘরে, বাথরুমে, অফিসে, বক্তৃতায়, সংগ্রামে, সৈকতে, ঘরে ঘরে পাঠ্য হয়ে ওঠেন, আমরা তখন ফুকোর চকচকে টাক উঠোনের আম গাছের ছায়ায় বিছিয়ে নিয়ে দল বেঁধে দিবানিদ্রায় যাই। আজ প্রাচ্য কিংবা পাশ্চাত্যে দর্শন ও শল্য চিকিৎসার করুণ পরিণতি জুড়ে একদিন আমাদেরও খোয়াবনামায় জুড়ে বসেছিল মিশেল ফুকোর আসমান সমান প্রকাণ্ড ছায়া। তবু ফুকো আমাদের প্রতিদিনের আসবাবপত্র ছাড় মোচ ঘষা মাজায় কতটা কি যোগান না যোগান, তার চেয়ে বড় তিনি আমাদের অগণিত প্রধান সড়কের পাশে পদ্মপাতার অসংখ্য শুশ্রূষালয় ফেরি করে ফেরেন ফরাসি ভাষায়। তখন আমি আমাদের অসামান্য কথাকার মনোচিকিৎসক মামুন হুসাইনের শরণাপন্ন হলে তিনি আমাকে তার উপন্যাস ও গল্পের বিভাষায় একটা টাকা আটকানোর রাবার বা হাতে লাগিয়ে চলতে ফিরতে ও সময় মতো টেনে আবার শরীরে ছুঁড়ে মারতে বলেন। তাতে আমি যেমন চিৎকার করে সুস্থ হয়ে উঠি, তেমনি দিন দিন মামুন হুসাইনের অন্ধভক্ত হয়ে প্রতিদিন তার কোলে পিঠে চড়ে মিশেল ফুকোর বেবাক গল্প শুনি। প্রিয় বন্ধুরা, আশা করি আমি আসলে কবিতা পড়ে খুব আনন্দ পেয়েছি। আমাদের কবিদের একটি বৈশিষ্ট্য এই যে কবিরা যখন নিজেরা কবিতা পড়ে তখন কিন্তু তাদের খুব ভালো লাগে। কবিতা তারা অনেক বেশি পড়তে চায়। অন্যের ভালো লাগলো কি না লাগলো সেটা আসলে বিবেচ্য বিষয় নয়। তো যাই হোক, তো কবিদের সবারই তো একটা ক্ষুধা থাকে। কবিতা লিখিয়ে আপনাদেরকে শোনাবো না, এই মুহূর্তে আপনাদের বাইরে যেতে পারছি না। আমি শালুকের যে একটা আড্ডা করি সেখানে আমরা কবিতা পাঠ করতাম, অনেকের কবিতা শুনতাম এবং আমিও কবিতা পড়তাম। সেটা যেহেতু পারছি না, এই জন্য এখন যেহেতু প্রযুক্তি আমাদের হাতে আছে আর আমরা বেশিরভাগ মানুষই এখন ঘরে আছি, ঘরে বসে বসে এভাবে আমরা পরস্পর কবিতা শুনতে পারি, পড়তে পারি। আপনারাও কবিতা শুনবেন, আপনারাও কবিতা পড়বেন, সেখানে আমি শুনবো। তো বন্ধুরা, আমি বেশ কিছু কবিতা আপনাদেরকে এই সর্বনামের সুখ দুঃখ থেকে আমি পাঠ করে শোনালাম। এটা হচ্ছে যে এই কারণেই আমি এই বইটিকে বেছে নিয়েছি যে আসলে আমাদের সমাজে বিচিত্র রকম মানুষের বিচিত্র রকম দুঃখ। এখন আসলে আমরা প্রতিটি মানুষই দুঃখিত, প্রতিটি মানুষই আমরা ব্যথিত, প্রতিটি মানুষই আমরা এখন একটি অন্ধকার সময় পার করছি। তো আমি কিন্তু কাউকে নিয়ে মশকরা করিনি বা কাউকে নিয়ে হয়তো একটু হাসি তামাশা বা একটু রস কৌতুক একটু থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত সিরিয়াসনেসেই চলে যাচ্ছে। এবং কাউকে নিয়ে উপহাস করার সময় এখন নয় বা কাউকে কোনো কিছু দেখানোর সময় এখন নয়। এখন আসলে আমাদের পরস্পরের ব্যথায় ব্যথিত হওয়াই আমাদের মূল উদ্দেশ্য। যে কারণে আমার এইখানে যতগুলো কবিতা আছে, প্রায় প্রতিটি কবিতাই এই চরিত্রগুলোকে এবং এই চরিত্রগুলোর পরিণতি এবং এই যে মানুষ যে খেতে পায় না বা এই যে মানুষ আমরা ছোটবেলায় দেখেছি যে জেলেরা কি কষ্টে দিন যাপন করতো, আমরা দেখেছি বাজিকররা কীভাবে বাজি খেলা খেলতো, বা আমরা দেখেছি যে কৃষক এভাবে তার চাল থাকতো না, ডাল থাকতো না, সে কিভাবে শাক পাতা বা এটা সেটা দিয়ে নিজের খাবার খেতে হবে, বা আরও অনেক ধরনের বিশেষ করে দারিদ্র্যই আমরা বেশি দেখেছি। সচ্ছল বলে এলাকার চেয়ারম্যানের বাড়িতেও তখন দারিদ্র্য ছিল। ওই সময় আসলে জমিতে অতটা ফসল ফলতো না, ওই সময় মানুষের জমি ছিল কিন্তু ফসল ছিল না। এখন মানুষের জমি নেই, জমি কমে গেছে কিন্তু প্রচুর ফসল উৎপাদন হচ্ছে, আমাদের প্রচুর রেমিটেন্স আসছে এবং আমরা নানা পেশায় মানুষ এখন জড়িয়ে পড়েছে, মাছ চাষ করছে, এটা সেটা চাষ করছে। মানুষ কিন্তু এখন অনেকেই সচ্ছল, সেই না খেয়ে মরে যাওয়ার দিনগুলি প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি যে আসলে মানুষের অভাব বা মানুষের কষ্ট কতটা গভীর,
সেই বিষয়গুলো কিন্তু রেখাপাত করেছে আমার এই বইতে। আমার এই বইটি আসলে প্রচার পায়নি, যে কারণে আমি ভাবলাম যে আমার এই বইয়ের কবিতাগুলো আপনাদেরকে শোনাই। আমি সময় পেলে আমি আমার আরও বই থেকে আরও কবিতা আপনাদেরকে শোনাবো, আরও বিভিন্ন ধরনের কবিতা শোনাবো। আমি পৃষ্ঠা জুড়ে সুলতানপুর নামে আমার যে নতুন বইটি বেরিয়েছে, আমার কিন্তু খুব শখ এই বই থেকেও আমি আপনাদেরকে কিছু কবিতা পড়ে শোনাবো। তো এটা পরের ব্যাপার, আমি আগে এই বইটি শেষ করে নিই। সর্বনামের সুখ দুঃখ, আরও অনেকগুলি চরিত্র আছে যে চরিত্রগুলি আমি আপনাদের সামনে উন্মোচন করতে চাই। তো আমি আবার যে কোনো সময় ঘোষণা দিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। বন্ধুরা, আমার কবিতা শুনলে আমি খুশি হব, আর না শুনলেও খুশি হব। যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য শুভকামনা, যারা আমার শুভাকাঙ্ক্ষী নন তাদের জন্য শুভকামনা, যারা আমার কবিতা শুনেছেন এবং শোনেননি এবং শুনবেন না তাদের জন্য শুভকামনা। সবার জন্য ভালোবাসা রেখে সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা করে আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, ঘরে